ইকথ্যালজি। তো এই যে ইকথ্যালজি সাবজেক্টটা, সেই ইকথ্যালজি সাবজেক্টে আমাদের আজকে কোর্সের শুরু, এবং পরবর্তীতে আমরা এই কোর্সের উপর কাজ শুরু করব। ঠিক আছে? তাহলে ইকথ্যালজি যে সাবজেক্টটা, তাহলে আমরা প্রথমে তোমাদের কিন্তু স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু আর নিউ ওয়ার্ল্ড। নিউ ওয়ার্ল্ড মানে হলো আমাদের নতুন জগৎ, ইকথ্যালজি জগৎ। ইকথ্যালজির একটা থিওরি সাবজেক্ট, প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালটা এখনো ইয়ে হবে না, তোমাদের কে পড়াবে, কখন পড়াবে এটা বলা হবে। এখন এই কোর্সটা হলো থিওরি, FBGN 151 FBGN তো মানে ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের কোর্স। এটা 151। এটার কোর্স টাইটেলটা ইকথ্যালজি। বানানটা কিন্তু সবাই ভুল করে, বুঝছো? তোমরা বানানটা আজকের ক্লাসে একদম ভালো করে বানানটা মুখস্থ করবা। বানানটার মধ্যে হয়তো একটা এইচ বাদ যাবে, নাহলে টি বাদ যাবে। তোমাদের অন্যান্যরাও অতীতে সিনিয়ররা করছে এটা। তারপর ক্রেডিট আওয়ার তো বোঝো, 3 ক্রেডিটের কোর্স, টোটাল মার্কস হবে 100 নম্বরের। তারপরে এখানে ক্লাস টেস্ট তো হবে, আগের মতোই তোমাদের পরীক্ষা দিয়েছো অলরেডি। 30 করে 30 হলো 15 30 হবে তোমাদের হলো এই বড় প্রশ্ন, ব্রড টাইপের, আর কুইজ থাকবে 3 3 6, টোটাল 36। আর ফাইনাল এক্সামে তোমার থাকবে, এখানে ফাইনাল এক্সামে থাকবে তোমাদের 50 এর মধ্যে 30 হলো 30 হবে তোমার ব্রড, আর কুইজ হবে 20। বুঝতে পারছো? কুইজের কত অনেকগুলো কুইজ এরিয়া। ঠিক আছে? তাহলে তার টোটাল অ্যাটেন্ডেন্সের জন্য আর অ্যাসাইনমেন্ট থাকবে 4 নম্বর। টোটাল হলো 100 নম্বর, আর 5 নম্বর তো তোমাদের 40। তোমাদের তো 40 পেলে হবে না, তোমাদের ডাবল পেতে হবে, 80 পেতে হবে তোমাদের এই কোর্সে। ঠিক আছে? তোমার এই সাবজেক্টে, আমার এই সাবজেক্টে যারা আগে পড়াশোনা করছে ভালো করে, ওরা সবাই 80 A+ পাইছে। তোমরাও আশা করি পাবা, আশা করতেছি, কারণ তোমরাও তাদের চেয়েও ভালো, তোমরা ভালো স্টুডেন্ট সবাই। ঠিক আছে? তারপরে দেখো, এই যে ইন্ট্রোডাকশন ইকথ্যালজি সাবজেক্ট আসলে, ইকথ্যালজিটা তোমরা তো আগে তো পড়ছিলা। প্রথমে যখন স্কুলে ছিল তখন বায়োলজি পড়ছিলা, জীববিজ্ঞান। তারপরে আস্তে আস্তে উপরে কলেজে গিয়ে জীববিজ্ঞানের পরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, অর্থাৎ বোটানি। বায়োলজি ছিল জুলজি, তারপরে বোটানি, জুলজি। তারপরে আস্তে আস্তে তোমরা ফিশারিজ ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার কারণে কিন্তু তোমরা অ্যাকোয়াটিক জুলজি পড়লা, আস্তে আস্তে স্পেসিফিকে দিয়ে গেলে না। এবার তোমরা আস্তে আস্তে আরো যত উপরে যাবে তত স্পেসিফিকে যাচ্ছ। এখন এটা দেখো, ইকথ্যালজি আসলো। গত সেমিস্টারে তোমরা পড়ছো অ্যাকোয়াটিক জুলজি, যেটা ছিল জুলজির থেকে একটা ব্রাঞ্চ, তাই না? জুলজির ব্রাঞ্চ। এখন এটাও তোমার হলো ফিশারিজের, এটা ইকথ্যালজিটাও ফিশারিজের একটা ব্রাঞ্চ। বুঝতে পারছো? ইকথ্যালজি থেকে জুলজির মধ্যে ফিশারিজ একটা অংশ আছে, ফিশারিজের মধ্যে আবার ইকথ্যালজিটা হলো আরেকটা স্পেসিফিক। এখন ইকথ্যালজিটা দেখো কিভাবে, এটা তোমাকে মনে রাখতে হবে। এইটা যেহেতু অবজেক্টিভ আছে, কুইজ আছে, তোমাদের এই স্লাইড থেকে পরীক্ষা হলে প্রশ্ন থাকবে। যখনই পরীক্ষা হবে, ফার্স্ট সিটিতে এখানেই তোমার নাম্বার আছে। হোয়াট ইজ ইকথ্যালজি? গ্রিক ওয়ার্ড ইকথাস মিন্স কি? হ্যাঁ, ফিশ, তাই না? দেখো, ইকথ্যালজিটা আসছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড থেকে। সাধারণত জুলজিক্যাল টার্মগুলো, বায়োলজিক্যাল টার্মগুলো দেখো গ্রিক ওয়ার্ড থেকে আসছে, কারণ ওরা আগে গবেষণা করছে, এই জন্য ওইভাবেই তৈরি করছে। ইকথাস মানে ফিশ, আর লগস মানে স্টাডি। তার মানে এটা হলো কি? এটা হলো ইকথ্যালজিটা হলো কি? হোয়াট ইজ ইকথ্যালজি যদি আসে, হোয়াট ডু ইউ মিন বাই ইকথ্যালজি, পরীক্ষাতে প্রশ্ন আসলে তখন লিখতে হবে ইকথ্যালজি দ্য ব্রাঞ্চ অফ জুলজি অথবা বায়োলজিক্যাল সায়েন্স হুইচ ডিভোটেড টু দ্য স্টাডি অফ ফিশ। অর্থাৎ ফিশ নিয়ে এখানে স্টাডি হবে। তোমরা তো অ্যাকোয়াটিক জুলজিতেও দেখবা যে অনেক কিছু নিয়ে স্টাডি করছো তোমরা, তাই না? অ্যাকোয়াটিক জুলজিতেও তোমরা অনেক কিছু নিয়ে স্টাডি করছো। এখন এখানে শুধু ফিশ নিয়ে, ফিশের বাইরে কোনো আলোচনা হবে না এই কোর্সের মধ্যে। এই কোর্সটা স্পেসিফিকলি একদম ফিশ নিয়ে। তার মানে তোমরা যে বেসিক, যে তোমাদের ফিশারিজের তোমরা স্টুডেন্ট, তোমরা যে ফিশারিজের ছাত্র, তোমাদের এই সাবজেক্টটা যার যত বেশি ভালো হবে, তার তত বেসিক ধারণা ক্লিয়ার হবে। পরবর্তীতে যেদিকে যাবা, কানেক্টিং উইথ ইকথ্যালজি থাকবা। ইকথ্যালজি এমন একটা জিনিস যে তোমার ফিশারিজের ছাত্র ইকথ্যালজির বিষয়গুলো ভালো করে বুঝে যেতে হবে, কারণ বেসিক। যেমন তোমার ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স, গণিত হলো বিজ্ঞানের মা। তারপরে এরকম, হ্যাঁ, এখানে এইটাও হলো, এই ইকথ্যালজি ইজ দ্য মাদার অফ ফিশারিজ। বুঝতে পারছো? এই ফিশারিজের মা হলো ইকথ্যালজি। ইকথ্যালজি ছাড়া কোনো কিছুই করতে পারবা না পরবর্তীতে। যত উপরে যত পড়াশোনা করবা, অন্যান্য যতগুলি সাবজেক্ট দেখবা, সবগুলি কিন্তু এই এই ফিশারি, ফিশ কানেক্টিং যেখানে, সেখানে ইকথ্যালজি চলে আসবে। এগুলোর মধ্যে সাধারণত 3টা মেজর গ্রুপ আছে, এগুলি পরবর্তীতে আলোচনা হবে। স্কেলিটাল ফিশ, তাদের স্কেলিটাল থাকবে। এদের একটা শ্রেণীর নাম হচ্ছে অস্টিকথিস। তারপরে কার্টিলেজিনিয়াস ফিশ, তরুণাস্থি বিশিষ্ট চোয়াল বিহীন, এগুলো, হ্যাঁ, এগুলো 3 ধরনের মাছ, এগুলি আমাদের একবার দেখতে পাবা। এইখানে দেখো অস্টিকথিস, আরেকটা অপর নাম কি, স্কেলিটাল ফিশের অপর নাম কি, বা স্কেলিটাল ফিশগুলোকে কি বলে, অস্টিকথিস বলে, এই জিনিসটা এখান থেকে পরীক্ষাতে থাকতে পারে। কার্টিলেজিনিয়াস ফিশ বলতে কোনগুলিকে বোঝায়? হ্যাঁ, কার্টিলেজিনিয়াস ফিশ বলতে কোনগুলিকে বোঝায়, এগুলোকে কন্ডিক্সটিক্স, তারপর জলেস ফিশ কোনগুলো, এগুলি বোঝানোর জন্য তোমাকে এখানে এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি ডিলে করলাম। বুঝতে পারছো? তারপরে এখানে দেখো, আসলে এখানে বোঝা হচ্ছে যে তোমার ফিশারিয়াটা ফিশ স্টাডি হচ্ছে ফিশ তো তোমরা জানো, ফিশের সংজ্ঞা তোমরা জানছো। তারপরে আমরা পরবর্তীতে ফিশ হলো কি, কোল্ড ব্লাডেড ভার্টিব্রেট অ্যানিমেল, তাই না? যাতে কি ফুলকা থাকবে,
যারা গিলের মাধ্যমে রেসপিরেশন করবে, রেসপিরেটেড বাই গিলস, তাই না? যাদের পেয়ার্ড এবং আনপেয়ার্ড ফিন থাকবে তারা হলো ফিশ। তো ফিশের যেহেতু আমরা পরবর্তীতে এখানে মেনলি এখানে দেখানো যাচ্ছে যে তোমাদের এখানে যে মাছের যে বিশাল বড় একটা জগৎ, হ্যাঁ, যে ফিশ বেজ একটা ডাটাবেজ আছে, সেখানে দেখা যায় 31,500 প্রজাতি অলরেডি দেখা যায় বিন ডেসক্রাইব বাই জানুয়ারি। এই পর্যন্ত আরো অনেক ফিশের স্পেসিফিক বেড়ে গেছে। আস্তে আস্তে এগুলো যত দিন যাচ্ছে ফিশের স্পিসিস আইডেন্টিফাই করা হচ্ছে এবং আস্তে আস্তে ইকোলজিতে এদের মাত্রা যোগ হচ্ছে, বুঝছো? আর কোর্সের ডেসক্রিপশনটা তো এটাই বললাম যে এই কোর্সটা যখন তোমরা পড়বা টোটাল কি শিখবে, এখানে তোমার মেনলি ক্লাসিফিকেশনটাই বেশি পড়া হবে, বুঝছো? এখানে অনেক অনেক ফিশ আছে, তো অনেক মেরিন বলো, ফ্রেশ ওয়াটার বলো, যত রকমের ফিশ আছে সব ফিশের ক্লাসিফিকেশন গুলো এখানে আসবে। অনেক এখানে মুখস্থ করার অনেক বিষয় আছে যেগুলো ক্লাসিফিকেশন তোমরা বানায় লিখতে পারবে না, মুখস্থ করতে খুব অ্যাটেনশন দিতে। তারপর অ্যানাটমি নিয়ে স্টাডি করা হবে, অ্যানাটমিটা, তারপর ইভলিউশন, জেনেটিক্স, তারপরে হিস্ট্রি থাকবে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কনজারভেশন, এই জিনিসগুলো এই কোর্সের অন্তর্ভুক্ত থাকবে, বুঝতে পারছো? তবে অ্যানাটমি তো অ্যানাটমিটা কি দেখো, অ্যানাটমি হোয়াট ইজ অ্যানাটমি একান্তেও তোমার পরীক্ষাতে প্রশ্নের অংশ আর রয়ে গেছে যে হোয়াট ইজ, যদি বলে হোয়াট ইজ অ্যানাটমি অথবা অ্যানাটমি মিনস কি, অ্যানাটমি এই যে এইগুলো মনে রাখো, লিখে রাখো, তোমাদের তো খাতা কলম থাকার কথা, সবার খাতা কলম নিয়ে আসো। গ্রিক অ্যানাটম, অ্যানাটম মানে মিনিং হলো টু কাট, হ্যাঁ, ডিসেক্ট, তাই না? এই জিনিসগুলো, তাই না? ঠিক আছে, এইভাবে তোমাদের এখান থেকে অ্যানাটমিটা কি এখানে লেখা আছে। তার ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা তো একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, দা বডি স্ট্রাকচার মেনলি করা হয়, অ্যানিমেল সহ, হিউম্যান, অ্যানিমেল এবং আদার, অর্থাৎ অ্যানাটমি, এটা অ্যানাটমিটা কি, বুঝতে পারছো? হোয়াট ইজ অ্যানাটমি যদি বলা হয়, দা ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্ন উইথ দা বডি, বডিলি স্ট্রাকচার, হিউম্যানস, অ্যানিমেলস এন্ড অর্গান। এখানে হিউম্যান ছাড়া অ্যানিমেল বলতে আমরা ফিশটা অ্যানিমেল, আমরা অ্যানিমেল নিয়ে কথা বলবো, অ্যানাটমি, ঠিক আছে? ফিশ অ্যানাটমিটা কি 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 বিষয় নিয়ে ফিশ অ্যানাটমি থাকবে, মাইক্রোস্কোপি থাকবে, হিস্টোলজিক্যাল, এমব্রায়োলজিক্যাল, কম্পারেটিভ স্টাডি, এইগুলি থাকবে, ঠিক আছে? তার কোর্সের যে তোমার গোল থাকবে, এটা তো বুঝতে, গোল মানে লক্ষ্য, কোর্সটা এই যে এতক্ষণ যা বলা হলো এগুলো তোমাদের ফিশের, হ্যাঁ, তারপরে ডাইভার্সিটি, ন্যাচারাল হিস্টরি, ইকোলজিক্যাল, ইভলিউশনারি রিলেশনশিপ, তারপরে হ্যাঁ, তারপরে মেজর অংশ থাকবে এখানে অ্যানাটমি, ফিজিওলজি বললাম, তারপর হ্যাঁ, ফাইলোজেনেটিক, সিস্টেমেটিক, এই জিনিসগুলো, অর্থাৎ তোমার কোর্সটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে। এখানে দেখো যে মোর দেন 24,000 species of fish have been described from every conceivable aquatic habitat, মানে 24,000 প্রজাতির মাছ অলরেডি ডেসক্রাইব করা হয়ে গেছে। তারপরে এখানে তোমরা জানতে পারবা যে এখানে ফিশের মেজর কোন ফ্যামিলি গুলো আছে, কোন ফ্যামিলির কোন মাছ আছে, তাদের ক্লাসিফিকেশন, কোন গোত্রের, তাদের ক্যারেক্টারিস্টিক, এই বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ প্রত্যেকটা মাছ কোন গোত্রের, কোন পরিবারের, তাদের কি কি জেনারেল ক্যারেক্টারিস্টিক, তাদেরকে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা, একটা অনেকগুলো মাছ থাকলে এর মধ্যে কোনটা কি মাছ তোমরা সহজে বুঝতে পারবা, এই কোর্সটা করা পরে। তারপরে এই কোর্সের অবজেক্টিভটা তো বুঝতে হবে, তোমাদের এতক্ষণ যে আলোচনা করা হলো এই মাছের যে তোমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যানাটমি, একটা মাছকে এক্সটার্নালি তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা, ইন্টারনালি কিভাবে আইডেন্টিফাই করবা, এই সবগুলি জিনিস এর মধ্যে জানতে পারবা, ঠিক আছে? তারপরে মাছ কিভাবে চলাফেরা করে, তাদের এনভায়রনমেন্টের সাথে তারা কিভাবে খাপ খায়, তো ফিশের তোমরা আস্তে আস্তে স্পেসিফিক এর দিকে যাচ্ছ আর কি, ঠিক আছে? তারপরে তোমাকে এখানে তুমি এটা ট্যাক্সোনমিক গ্রুপটা জানতে পারবা। ট্যাক্সোনমিক গ্রুপটাও যে তোমার ক্লাসিফিকেশনের মতো, তোমার কোন জগতে, কোন ফ্যামিলির, কোন অর্ডারের, কোন, অর্থাৎ এই নামগুলো তোমরা বেশি বেশি পড়তে হবে। এখানে অনেক কিছু মনে রাখতে হবে, কিন্তু উল্টাপাল্টা লেখা যাবে না, লিখলে ভালো নম্বর, না লিখলে জিরো, এটা কোনো বেশি নাম্বার প্লাস মাইনাস করার সুযোগ নেই। তারপরে তোমার লোকালি কোন মাছগুলো কি, কোন লোকাল নাম কি, এই সাবজেক্টের পড়ার পরে মাছের সাইন্টিফিক নেম জানতে পারবা, ইংলিশ নেম, তারপরে লোকাল কোন অঞ্চলে কোন কোন জায়গায় কি নাম হিসাবে থাকে, সেগুলো এই কোর্সের মধ্যে থাকবে। তারপর যদি তোমাদের মাছের পজিশন অফ ফিশে, যেটা তোমরা জানার কথা, তারপরও যে দেখো উইদিন দ্য এনিম্যাল কিংডমের মধ্যে দেখো যে ফিশের হলো সবচেয়ে বেশি, এই যে দেখো 48% হলো ফিশ। এই জন্য আমি সবসময় বলি যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তার মানে আমরাই হলাম বেশি। আমরা কারা? আমরা হলাম ফিশারিজের লোক। তোমরা এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা ছাত্র কম, তোমরা ছাত্র কম হলে তোমরা বলবা যে আমরাই বেশি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজের মাত্র 50 জন, এগ্রিকালচার ফ্যাকাল্টিতে 350 জন। তো তোমাদের হিসাবে কম, কিন্তু তোমরা হিসাবে কম হলেও তোমাদের কথায় থাকবে জোর যে আমরা পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, কিন্তু আমরা কিন্তু বেশি। আমরা কারা? আমরা ফিশারিজ স্টুডেন্ট। তোমরা অনেক গর্ব করে বড় করে বলবা যে আমরা কিন্তু ছোট নই, আমরা কিন্তু সংখ্যায় কম হলেও কিন্তু আমরা কিন্তু কাজে কর্মে আমাদের অনেক গুরুত্ব আছে। আমাদের পৃথিবীর সকল এনিমেলের মধ্যে আমরা 48%, ঠিক আছে না? সুতরাং তোমাদের তারপরে এই কোর্সের আউটকামটাও একই অবস্থা, যে তোমরা এই কোর্সটা পড়ার পরে কি জানতে পারবা, তোমরা জলেস ফিশ কোনগুলো, কার্টিলেজিনাস ফিশ কোনগুলো, তারপর যে হ্যাঁ এগুলো কোনটার কি অবস্থা আছে, ন্যাচারাল হিস্টোরি কি, এগুলো জানতে পারবা। অন্টোজেনি জানতে পারবা, হোয়াট ইজ অন্টোজেনি, এটাও তোমার ইয়াতে থাকতে পারে পরীক্ষাতে।
অ্যান্টোজেনিটা কি দেওয়া হলো যে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এনি ইন্ডিভিজুয়াল অর্গানিজম ফ্রম এমব্রায়ো টু অ্যাডাল্ট। ওই যে তোমরা লাইফ হিস্ট্রি শিখলা গত ক্লাসে, আমার সেখানে দেখলাম কিভাবে লাইফ হিস্ট্রি দেখলো, সেগুলো জানতে পারবা তোমরা, ঠিক আছে, এই কোর্সের মাধ্যমে। তারপরে তোমরা ফাইলোজেনি জানতে পারো। ফাইলোজেনিটা কি? ফাইলোজেনি দ্য ইভলিউশনারি ডেভেলপমেন্ট এন্ড হিস্ট্রি অফ স্পিসিস অর হায়ার ট্যাক্সোনমিক গ্রুপিং অফ অর্গানিজম। এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা গ্রুপের, প্রত্যেকটা ফ্যামিলি, মেরিন হোক, ফ্রেশ ওয়াটার হোক, সকল ক্ষেত্রে এগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে। তারপরে এখানে তোমার স্কিল ফিশ কালেকশন, তোমরা কিভাবে ফিশ কালেকশন করবা, আইডেন্টিফিকেশন করবা কিভাবে, এই সব জিনিসগুলো তোমরা এখানে জানতে পারবা, তাই না। তারপরে ফিশের ডাইভার্সিটি জানতে পারবা। তারপরে বডি শেপ, বিভিন্ন মাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ বডি শেপ, মাছের বডি শেপ কেন হয়, বিভিন্ন ধরনের বডি শেপগুলোর নাম কি, এগুলো সব কিছু দেখবে, এক একটা এক রকম থাকবে, ঠিক আছে। তাহলে তারপরে এই জন্য তোমাদের এগুলো জানতে পারবা, ঠিক আছে। তারপরে তোমরা তাদের বিহেভিয়ারটাও ডেসক্রাইব করতে পারবে, তাদের ফিডিং হ্যাবিট, তারা কোন মাছ কোন ধরনের খাবার খাওয়ার কারণে তাদের নাম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এই জিনিসগুলো, অনেকগুলো জিনিস এই কোর্সের অন্তর্ভুক্ত আছে। এবং তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে বা মনোযোগ দিয়ে পড়ো, তোমরা ভালো করবা ইনশাল্লাহ। অন্যরাও ভালো করছে, অতীতে যারা পরীক্ষা দিছে, হ্যাঁ, সবাই ভালো করছে, যারা পড়াশোনা সুন্দর করছে। তাহলে এই জিনিসটা তোমরা জানতে পারবে এখানে, ঠিক আছে। এখানে আমরা এই সাবজেক্টের এখানে এটা হলো তোমার ওভারঅল আমরা কি জানতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা প্রথমে আমরা হিস্ট্রিটা দেখি যে তোমার ইকথিওলজির হিস্ট্রিটা কি, ইকথিওলজি কিভাবে আসলো। এটাতে এরা হলো ফাউন্ডার অফ ইকথিওলজি, বুঝতে পারছো। এরা যাদের ছবি দেখতেছো এরা হলো সবাই ফাউন্ডার ইকথিওলজি, ঠিক আছে। এদের মধ্যে এরিস্টটল, তোমাদের নাম রাখতে হবে। এরিস্টটলটা হলো, সে হলো ফার্স্ট নোন ইকথিওলজিস্ট। সে মাছের 117টা প্রজাতি সে আবিষ্কার করছিল প্রথম দিকে, ফার্স্ট, তখন যার কারণে সে হলো প্রথম সেই ইকথিওলজিস্ট হিসেবে, যারা মাছকে আইডেন্টিফাই করছে। তুমি যদি একটা নতুন মাছ, কয়েকটা মাছ নতুন আবিষ্কার করতে পারো, তুমি একজন ইকথিওলজিস্ট হতে পারো, বুঝতে পারছো। তারপর পিটার, তোমার নামগুলি মনে রাখতে হবে। একজন আছে, তার কাহিনী পিটার আরডিটি, সে হলো ফাদার অফ দ্য ইকথিওলজি। তোমাদের পরীক্ষা হয়ে যায় ফাদার অফ দ্য ইকথিওলজি, তার নাম ভালো করে মনে রাখতে হবে। হি ইজ দ্য ফাদার অফ দ্য ইকথিওলজি, হ্যাঁ, ফাদার অফ ইকথিওলজি, ঠিক আছে। হু ইজ দ্য ফাদার অফ ইকথিওলজি? পিটার আরটেডি। ভালোভাবে মনে রাখতে হবে। সে কি করছিল? ফিশের ক্লাসিফিকেশন করে ফেলছে। আগের জন করছিল ফিশ, শুধু নাম ফিশগুলি বাইর করছে, আর উনি ক্লাসিফাই করে ফেলছে, ঠিক আছে। এই জন্য পিটার আরডিটি, তার সম্পর্কে তোমরা জানতে পারবে। এগুলো তোমাদেরকে পরে সাপ্লাই দেওয়া হবে। তারপরে ক্যারোলাস লিনিয়াস আরেকজন আছে, তার কথা সেও একজন ইকথিওলজিস্ট। সে সিস্টেমেটিকলি সে তাদের এই ক্লাসিফিকেশন গুলো করছে, সিস্টেমেটিক ভাবে সাজাইছে। তারপরে গ্রেগরস কিউবিয়া, তার বুঝতে পারছো কারা এগুলি সবগুলো ওই দেশে অন্যান্য যারা ওই গ্রিক যারা ব্যবহার করছে তারাই এগুলো প্রথম দিয়ে করছে। ফন্টগুলো দেখতে পাচ্ছ অনেক আগের এগুলো, এরা ইকথিওলজি করছে, তাই না। তারপরে আরেকজনের নাম, ঠিক আছে, রেফিনেস্কো, সেও কি করছে, সে তোমার বই হিসাবে সে মোস্ট ডিটেল আর্লি অ্যাকাউন্ট অফ ফিশ গুলোকে সে প্রডিউস করছে, সে, তাই না। তারপর ন্যাচারাল হিস্টরি অফ ফিশেস, বিভিন্ন আমেরিকাতে সেগুলি করছে। তারপরে লুইস অ্যাগাসিস, তোমার এই নামগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। সেও তোমার একজন ইকথিওলজিস্ট, সে অনেকগুলো জিনিস করছে, আস্তে আস্তে ডেভেলপ করছে। তারপরে মুলার সে করছে কি, সে হলো জার্মানিতে সে কি করছে, ক্লাসিফিকেশন সিস্টেম ইনক্লুড মোস্ট মেজর গ্রুপ স্টিল ইউজড টুডে, বুঝতে পারছো। সেও জার্মানির একজন, তার নাম মনে রাখতে হবে। তারপর আলবার্ট গুন্থার, সে আরেকজনের নাম, তার সে হলো ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে, আগে তো মাছগুলো আবিষ্কার করার পরে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল, সে করছে কি না, এগুলোকে মিউজিয়াম আকারে যদি রাখতে পারি আমরা, তাহলে সবসময় মানুষ দেখতে পারবে, করতে পারবে, জানতে পারবে। আস্তে আস্তে সে একটা মিউজিয়াম সাজাইছে ব্রিটিশে, তাই না। এই জন্য ব্রিটিশ মিউজিয়ামটা সে করছে, এবং সেরা ওয়ার্ল্ডের সকল মাছগুলোকে একত্র করে, সেই জন্য সেও ফাদার অফ ইকথিওলজি। তারপরে জর্ডান সে টু মেজর টেক্সট, সে বই বের করে ফেলছে। আগে তারা সাজাইছে, এখন সে বই বের করছে, ফিশেস অফ নর্থ এন্ড মিডল আমেরিকা, এই বইগুলি, গাইড টু স্টাডি অফ ফিশেস, এই বইগুলো এর আগে কখনো বই ছিল না, সেই প্রথম বইগুলো বের করছে। যার কারণে সেও একজন ফাদার অফ সায়েন্স হিসেবে আছে। এই যে এদের যে কর্মকাণ্ডগুলো, তারপরে যে হুপেস, তারপরে সেও কি করছে, সে ক্লাসিফিকেশন অফ ফিশ, সে কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশনটা করছে, বুঝতে পারছো। তারপরে এইভাবে প্রত্যেকে এক একজনের এক এক অবদান, দেখতে পাচ্ছ। তারপরে এই জিনিসগুলো করার কারণে কিন্তু ইকথিওলজি, তারা কিন্তু ফেমাস ফাউন্ডার ইকথিওলজি। তবে ইকথিওলজি যদি জব রিলেটেড যদি বলো, ইকথিওলজি অনেক জব আছে বিভিন্ন ইয়াতে। আমাদের যে কোনো বাংলাদেশ সহ বিশ্বের ওয়ার্ল্ডে কিন্তু এই অ্যাপ্লাইড রিসার্চের জন্য ইকথিওলজি খুবই ইম্পর্টেন্ট। কারণ যে কোনো রিসার্চ করতে গেলে ফিশ লাগবে, ফিশের অ্যাপ্লাইড রিসার্চ করার জন্য ইকথিওলজি না জানলে অ্যাপ্লাইড রিসার্চ করা যাবে না। ইউনিভার্সিটি টিচিং রিসার্চের ক্ষেত্রেও তোমার অনেক জব আছে, ঠিক আছে।
তারপরে তোমার যে বিভিন্ন মিউজিয়াম, দেশে বিদেশে অনেক মিউজিয়াম আছে, কিউরেটর যারা চিড়িয়াখানার মধ্যে কিউরেটর থাকে বড় বড় পোস্টে, তাদের চাকরি করতে গেলে এই ইকথিওলজি রিলেটেড নলেজ থাকলে তাদের অনেক সুবিধা। তারপরে যে তোমার কালেকশন ম্যানেজমেন্ট, অনেক জায়গায় কালেকশন করার জন্য ফিশ স্যাম্পল বা ইত্যাদি কালেকশন করার জন্য এক ধরনের ইয়া থাকে, সেই ম্যানেজমেন্টের জন্য তোমার ইকথিওলজি জবটা খুব ইম্পর্টেন্ট বিদেশে। এগুলো পাবলিক অ্যাকোয়ারিয়া এবং অ্যাকোয়ারিয়াম হবি বিদেশে, এগুলি দেখাচ্ছে বিদেশের জন্য। বিদেশে কিন্তু এই জবগুলি খুবই ভালো ইকথিওলজি রিলেটেড। অনেক লোক আমাদের বিশ্বের অনেক দেশের লোক কিন্তু ইকথিওলজি উপর ইয়া করে। আমিও আমার কানাডাতে একটা ইনস্টিটিউট অফ ইকথিওলজি, ইউনিভার্সিটি অফ গুয়েলফে আমি কাজ করার সুযোগ পাইছি। ইনস্টিটিউট অফ ইকথিওলজি, বুঝতে পারছো, বিশাল বড় ব্যাপার একটা, সেখানে আছে এরকম জব। তারপরে কনজারভেশন এজেন্সির মধ্যে এগুলো কাজ করতে হবে, সুতরাং অনেক সুবিধা আছে, বুঝতে পারছো। তাহলে তোমরা ইকথিওলজি সাবজেক্টটা ভালো করে পড়বা। এখানে এই যে আমি একটা ছবি দেখলাম, এখানে দেখো, এটা কেন বললাম যে দেখো অনেক জব আছে, তোমরা যদি ভালো করো যার যার লাইনে ভালো করতে পারবা। কিন্তু এখানে যে কোনো কাজে ভালো করলে বেস্ট হইলে একটা ভালো সুবিধা আছে। তোমরা যদি ইকথিওলজিতে ভালো করতে পারো অনেক সুবিধা পাবা, বেস্টের একটা সুবিধা। দেখো আমি একটা বেস্ট প্রফেসর হিসেবে একটা অ্যাওয়ার্ড পাইছিলাম, সেটা আমেরিকার একটা অর্গানাইজেশন, আমেরিকা এবং ইন্ডিয়া বিভিন্ন মিলে, সেটা বেস্ট প্রফেসর হিসেবে আমি একটা অ্যাওয়ার্ড পাইছিলাম 2018 সালে। এই যে দেখো, বাংলাদেশ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড 2018, এটা হলো বেস্ট প্রফেসর হিসেবে পাইছে। এই যে দেখো, বাংলাদেশ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 বেস্ট প্রফেসর ইন ফিশারিজ, ডক্টর মোহাম্মদ সালাম শেখার। বুঝতে পারছো, এটা কিন্তু তোমার বেস্ট হইতে হইলে কর্মে বেস্ট হইতে হবে। তুমি যে কোনো এই যে পড়াশোনা করার পর, এটা কিন্তু পড়াশোনার আগে না, পড়াশোনা করার পরে 2018 সাল পর্যন্ত যত কর্মকাণ্ড আছে সবগুলো কর্মকাণ্ডের ইভ্যালুয়েশন করে কিন্তু ওরা বেস্ট প্রফেসর হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, বুঝতে পারছো। সুতরাং যে কোনো কাজের বেস্ট হইলে তোমাদের সুবিধা। তোমরা ফিশারিজে বেস্ট হবা, ইকথিওলজিতে বেস্ট হবা, তাহলে তোমাদের সুযোগ আছে তোমাদের বেস্ট কিছু করার জন্য। আজকে আমাদের একটুকুই আমাদের মূল ছিল। এখন তোমাদের